আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি মোহাম্মদ আরিফ হুসাইন তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং প্রশাসন ক্যাডারের চতুর্থ 43তম বিসিএস আমি ধারাবাহিকভাবে বিসিএস প্রিলিমিনারি নিয়ে ভিডিও করছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে বিসিএস প্রিলিমিনারির যে সিলেবাস যে পড়া সে পড়াটা অনেকাংশেই কমিয়ে আনা যায় বিশেষ করে একেবারে অর্ধেকে কমিয়ে আনা যায় একটু কৌশল করে পড়লে আপনারা কিন্তু বিসিএস প্রিলির পড়াকে অনেক কমিয়ে আনতে পারেন এতে দুইটা সুবিধা এক আপনি যা পড়ছেন সেটা বারবার রিভিশন করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে দ্বিতীয়ত তথ্যের পরিমাণ কমে যাওয়ার কারণে আপনার মনে মুখস্থ রাখার যে বিষয়টা সেটা সহজতর হয়ে যাবে এর ফলে আপনার কনফিউশন কমে যাবে এবং আপনার পরীক্ষায় নেগেটিভ মার্কিং কমে যাবে তো আমি কিভাবে পড়াশোনা করে পরপর 4টি বিসিএস প্রিলিমিনারি পাস করেছি 41তম 43তম 44তম 45তম আমি সবগুলোতেই পাস করেছি তো সেক্ষেত্রে আমি আসলে কিছু বিষয়ে কৌশল অবলম্বন করতাম আমি সব টপিক পড়তাম না আমি সব লেখক বা সাহিত্যিকের পড়া পড়তাম না অর্থাৎ আমি বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে প্রশ্নের ট্রেন্ড অ্যানালিসিস করে গুরুত্বপূর্ণ যেসব টপিক যেসব না পড়লেই নয় সেগুলোতেই বেশিরভাগ সময় দিয়েছি ঠিক আছে এটাই ছিল আমার প্রিলি পাসের স্ট্র্যাটেজি দেখুন আপনারা হয়তো বারবার প্রিলি ফেল করছেন বা প্রথমবারের মতো বিসিএস প্রিলি দিতে যাবেন তো আমার ক্ষেত্রে আমি সেক্ষেত্রে সাজেশন দিব যে আপনারা চেষ্টা করবেন মানে যে সমস্ত টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোতেই বেশি সময় দেওয়ার তাহলে আপনার পড়াটা কিন্তু একটা সলিড গ্রাউন্ড বা সলিড ফাউন্ডেশন পাবে সো চলুন আমরা তাহলে একটু দেখি যে কিভাবে পড়াশোনাটা কমিয়ে আনা যায় প্রথমে আমরা যদি বাংলা সাহিত্য নিয়ে চিন্তাভাবনা করি তাহলে দেখুন বাংলা সাহিত্যের যে প্রাচীন অংশ সেই প্রাচীন অংশে চর্যাপদের আবিষ্কারের যে ইতিহাস এবং চর্যাপদের পদকর্তা কতজন এবং কোন পদটা কার রচিত এই চর্যাপদ নিয়ে আপনারা ডিটেলস পড়াশোনা করবেন ঠিক আছে ওই অংশটা তারপর আপনারা যদি মধ্যযুগে যান মধ্যযুগে গেলে দেখবেন মধ্যযুগে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন ওটা নিয়ে ভালো করে পড়াশোনা করবেন এর পাশাপাশি মঙ্গল কাব্যসমূহ যেগুলো আছে বিশেষ করে মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল এগুলোর আদি কবিকে তারপরে হলো প্রধান কবিকে এইগুলো পড়বেন এরপরে মধ্যযুগে আরও একটা জিনিস পড়বেন সেটা হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান রোমান্টিক প্রণয়োপাখ্যান কারা রচনা করেছিল মূলটা কার অনুবাদকৃতকার এছাড়াও আপনারা আরাকান রাজসভার কবি আলাওল করিশি মাগন ঠাকুর হ্যাঁ এদের সাহিত্যকর্মগুলো পড়বেন তাহলে এই যে প্রাচীন আর মধ্যযুগ এই অংশটাতে যদি ভালো করে একটু পড়াশোনা করেন দেখবেন বাংলা সাহিত্য আপনার জন্য সহজ হয়ে গেছে তাহলে এটা একটা ট্রিক দেখুন আধুনিক যুগে যখন যাবেন বাংলা সাহিত্যের সেখানে কিন্তু অনেক সাহিত্যিক তাহলে দেখা যাবে যে এক দেড়শো সাহিত্যিক পড়ে সবারটা মনে রাখা কি সম্ভব নয় এই কারণে প্রাচীন আর মধ্যযুগে যদি আপনি বেশি টাইম ইনভেস্ট করেন তাহলেই কিন্তু এখানে লেখকের সংখ্যাও কম সাহিত্যকর্মও কম অর্থাৎ ডিটেলসে এই জায়গাটায় পড়াটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটা আমি বলবো এটা বাংলা সাহিত্যে এর পাশাপাশি বাংলা সাহিত্যের যদি আপনারা আধুনিক যুগের মধ্যযুগের যে বিখ্যাত কবিতাগুলো আপনি যদি খুঁজে বের করেন দেখবেন বেশি হবে না কিন্তু যেগুলো ভিতর থেকে আসে কোটেশন থেকে আসে সো ভিতর থেকে আসলে ওই রকম কবিতাগুলো আপনারা 5-10টা পড়ে নিতে পারেন সিলেক্টিভ ওয়েতে যে বিগত বছরের পরীক্ষায় এসছে বা ফিউচারে আসার সম্ভাবনা আছে এর পাশাপাশি সংবাদপত্র আমরা সংবাদপত্রে এবং সম্পাদক বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিংবা এই মহাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসে যেমন কালীয় কলমের সম্পাদককে কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল এরকম অর্থাৎ আপনাকে সংবাদপত্র এবং এর প্রতিষ্ঠাকাল এবং সম্পাদক এই 3টা জিনিস পড়তে হবে তাহলে আমি কি বললাম বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন মধ্যযুগে আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন আর বিখ্যাত কবিতা সংবাদপত্র উক্তি এগুলো একটু পড়বেন এর পাশাপাশি আপনি কি পড়বেন আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম এখন এই গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং সাহিত্যকর্ম 20 থেকে 25 জনের বেশি পড়া যাবে না বেশি পড়লে কী হবে আপনি ভুলে যাবেন এটাই হলো বাস্তবতা তাহলে এই 20-25 জন সাহিত্যিক কারা হবে তাদের তালিকাটাও আপনাদের জানা উচিত যেহেতু আমি আজকে আপনাদের সাজেশান দিচ্ছি সেহেতু আমি আপনাদের তালিকাগুলো একটু বলি আপনার দরকার হলে বইয়ের মধ্যে মার্ক করে নেবেন বিশেষ করে আপনারা পড়বেন আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আপনারা পড়বেন এটিএম আনিসুজ্জামান সম্পর্কে আপনারা পড়বেন আনোয়ার পাশা সম্পর্কে আপনারা পড়বেন আবু ইসহাক সম্পর্কে আপনারা পড়বেন আবদুল্লাহ আল মামুন ওনার সম্পর্কে আবু জাফর শামসুদ্দিন দুজনেই গুরুত্বপূর্ণ তারপর আবুল কালাম শামসুদ্দিন উনিও গুরুত্বপূর্ণ ওনারও বইগুলো পড়তে হবে তারপরে আপনার পড়তে হবে আবুল ফজলের
আবুল মনসুর আহমদ, ওনার বইও পড়তে হবে। আলাউদ্দিন আল আজাদ, ওনার বই পড়তে হবে। আহমদ সফা, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার সাহিত্যকর্মগুলো পড়তে হবে। আহসান হাবিব, ভালো কবি, ওনার সাহিত্যকর্মগুলো পড়তে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি, ওনাকেও পড়তে হবে। তারপরে আপনাদের উইলিয়াম কেরি, বিশেষ করে আমি বলি সেটা হলো ফোর্ট উইলিয়াম কলেজের যে পণ্ডিতগণ ছিলেন এদের সবারই বইগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাম বসু, ঠিক আছে। তারপরে হলো চণ্ডীচরণ মুন্সী, হ্যাঁ। তারপরে হলো উইলিয়াম কেরি, এনাদের যে 2-1টা করে বই আছে গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে ফেলবেন। দেখুন আমি আপনাদের পড়া কিন্তু কমিয়ে দিচ্ছি। তারপরে বিশেষ গুরুত্ব দিয়ে আপনারা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে ডিটেলস দেখতে পড়বেন। এদের থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, এটা কনফার্ম থাকুন। তারপর হলো আপনারা পড়বেন হলো জসিমউদ্দিন সম্পর্কে, ওনার কবিতাগুলোর ভিতর লাইন থেকেও আসতে পারে। জহির রায়হান অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হলো জীবনানন্দ দাশ পড়বেন, বিশেষ করে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর লেখকদের সম্পর্কে জানতে হবে, জাস্ট ইয়ং বেঙ্গল সম্পর্কে জানবেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সব উপন্যাসগুলোই ভালোভাবে পড়তে হবে। তারপরে দক্ষিণারঞ্জন বিক্রম মজুমদার, উনিও গুরুত্বপূর্ণ। দিলারা হাশেম, উনিও গুরুত্বপূর্ণ। দীনবন্ধু মিত্র, ওনার যে নাটক, বিশেষ করে নীল দর্পণ, খুব গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাদের সাজেশন আজকে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে নেন। নির্মলেন্দু গুণ, ওনার কবিতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো ওনার সম্পর্কে পড়তে হবে, বিশেষ করে ওনার কবিতাগুলোও একটু এক্সপ্লোর করতে হবে। প্রমোদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, অনেক গুরুত্বপূর্ণ দুজনই। তারপরে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল, ওনার বইয়ের নামগুলো শুধু জানলেই হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো তো পড়তেই হবে, প্লাস তার উপন্যাসের ক্যারেক্টারগুলো সম্পর্কেও জানতে হবে, কারণ বিখ্যাত ব্যক্তি। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অনেক গুরুত্বপূর্ণ, ওনার বইগুলো অনেক গুরুত্বপূর্ণ। পথের পাঁচালী থেকে শুরু করে সমস্ত উপন্যাসগুলো ভালো করে পড়তে হবে। বিষ্ণুদের কবিতা বা কাব্যগুলোর নাম জানতে হবে। বিহারীলাল চক্রবর্তী গীতিকবিতার স্রষ্টা, আধুনিক গীতিকবিতার স্রষ্টা, ওনারও এই কাব্যগুলো সব পড়তে হবে, ঠিক আছে। বুদ্ধদেব বসুর খুব গুরুত্বপূর্ণ, ওনাকে ভালো করে পড়তে হবে। মাইকেল মধুসূদন দত্ত থেকে এমসিকিউ একটা আসতেই পারে, এতটা গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। মমতাজুদ্দিন আহমেদ পড়তে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় পড়বেন। মীর মোশাররফ হোসেন সম্পর্কে পড়বেন। মুনির চৌধুরী সম্পর্কে পড়বেন। মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে পড়বেন। এছাড়াও আপনাকে পড়তে হবে মোহাম্মদ লুৎফর রহমান সম্পর্কে, আপনাকে পড়তে হবে, একটু বলে দেই কি কি পড়বেন। আপনারা রামমোহন রায় সম্পর্কে পড়বেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা সম্পর্কে পড়বেন, বেগম রোকেয়া সম্পর্কে একেবারে ডিটেলস পড়বেন, অনেক গুরুত্বপূর্ণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়বেন, ওদের ক্যারেক্টারগুলো পড়বেন। শহীদুল্লাহ কায়সার সম্পর্কে পড়বেন। শামসুদ্দিন আবুল কালাম সম্পর্কে পড়বেন। শামসুর রহমান খুব গুরুত্বপূর্ণ, ওনার কবিতার লাইন তুলে দিয়েও আসতে পারে, গুরুত্বপূর্ণ কবিতাগুলোও পড়তে হবে। তারপর তারপর সুফিয়া কামাল, সেলিনা হোসেন, এদের সম্পর্কে পড়বেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার সেলিম আল দিন সম্পর্কে পড়তে হবে। সুকান্ত ভট্টাচার্যের কবিতাও পড়তে হবে। সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ শামসুল হক, খুব গুরুত্বপূর্ণ, খুব। হাসান আজুল হকের শুধু বইয়ের নামগুলো পড়লেই হবে, কোনো সমস্যা নেই। জাহানারা ইমামের বইয়ের নামগুলো, হুমায়ুন আজাদের বইয়ের নামগুলো, হাসান হাফিজুর রহমান এবং হুমায়ুন আহমেদের বইয়ের নামগুলো পড়লেই শেষ। আচ্ছা, এর পাশাপাশি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ চরিত্র পড়তে হবে। 3-4জন লেখকের বইয়ের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো পড়তে হবে, বিশেষ করে কাজী নজরুল ইসলামের যে উপন্যাস 3টা রয়েছে, তারপর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো রয়েছে, ছোট গল্পগুলো আছে, নাটকগুলো আছে, সেগুলোর যে ক্যারেক্টার খুব ভালো করে পড়বেন, একটা পরীক্ষা ডিরেক্ট চলে আসবে। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো আছে বিখ্যাত, সেগুলোর ক্যারেক্টার একটু পড়তে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলোর যে ক্যারেক্টারগুলো, সেগুলো পড়তে হবে। তাহলে এভাবে যদি পড়েন, দেখুন সিলেক্টিভ বইতে পড়া কিন্তু অর্ধেক কমে গেছে। আপনি বইটা নিয়ে দাগিয়ে যদি এই জিনিসগুলো একটু পড়েন, দেখবেন বাংলা সাহিত্য আপনাকে শেষ করতে 20 দিন বা 10-15 দিনের বেশি কিন্তু লাগার কথা না, এতটাই কম পড়াশোনা। এটা গেল বাংলা সাহিত্য। এরপর যদি আমরা বাংলা ব্যাকরণে আসি, দেখুন বাংলা ব্যাকরণে বাগধারা থাকবেই, এইটা একটা মাথায় রাখুন, বাগধারা। তারপর দেখবেন যে এক কথায় প্রকাশ থাকবেই। তারপর আপনি দেখবেন যে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ থেকে থাকবেই। অর্থাৎ ব্যাকরণ পার্ট ছাড়াও এইদিকে বিরচন পার্টটা রয়েছে, যেখানে একটু মুখস্থ করতে হবে। এক কথায় প্রকাশ, তারপর হলো বাগধারা, প্রবাদ প্রবচন, তারপর সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ, তারপর উৎস অনুযায়ী বাংলা শব্দের যে শ্রেণী বিভাগ, কোনটা ফরাসি শব্দ, কোনটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ,
এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসবে এবং আসবেই কনফার্ম। তাহলে এই টপিকগুলো যদি আপনার সিলেক্ট করে করে পড়েন, বিশেষ করে তারপর আপনার হলো নতবিধান শতবিধানের নিয়ম থেকে তো একটা আসবেই, বিশেষ করে বাংলা বানানের নিয়ম আসবেই, একটা মানে আপনাকে দিবেই। আবার শুদ্ধ বাক্য ভুল বাক্য, হ্যাঁ, কীভাবে আইডেন্টিফাই করতে হয়, সো বাংলা বানানের নিয়ম, বাক্য শুদ্ধিকরণ, তারপরে হলো আপনার সমাস থেকে তো একটা থাকবেই, কারক ও বিভক্তি থেকে তো একটা থাকবেই, তাই না? সে এই যে বিষয়গুলো বললাম, হ্যাঁ, স্বভাবতই মূর্ধন্য হয়, স্বভাবতই মূর্ধন্য স হয়, এরকম শব্দগুলোর লিস্ট পড়বেন। তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে এই যে টপিকগুলো বললাম, হ্যাঁ, তার প্রকৃতি ও প্রত্যয় খুব গুরুত্বপূর্ণ টপিক, একটা এমসিকিউ মেরে দেবে। তাহলে আপনার এই যে টপিকগুলোর কথা বললাম, এই টপিকগুলো আপনারা বাংলা নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওখান থেকে বেসিকটাকে পড়ে ফেলুন, উপসর্গ পড়তে ভুলবেন না। সো এই যে টপিকগুলোর কথা বললাম এগুলো খুব সবচাইতে হট টপিক এগুলা। এর পাশাপাশি আপনারা হলো বিভিন্ন গাইড বই থেকে আমি অবশ্য বুক লিস্ট দিয়েছি, আপনারা এই ইউটিউব চ্যানেলেই বুক লিস্ট পাবেন। বুক লিস্ট অনুযায়ী আপনারা এই যে বাগধারা, প্রবাদ, প্রবচন, এক কথায় প্রকাশ, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো একটু ভালো করে পড়বেন, তাহলে দেখবেন শুদ্ধ বাংলা বানানের নিয়ম, ঠিক আছে? এই জিনিসগুলো যদি পড়েন দেখবেন যে ব্যাকরণে আপনার বেশি সময় লাগছে না। সো এক একটা টপিক যদি ধরে একটু জাস্ট নোট করে নেন আর বিগত বছরের প্রশ্নগুলো দেখেন তাহলে এমনি বুঝে যাবেন। আর বিশেষ করে ধ্বনি পরিবর্তন, এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো যদি আপনি দিনের 2 থেকে 3টা করে টপিক পড়েন তাহলে এক সপ্তাহের ভিতরে আপনার ব্যাকরণ শেষ হবে। কিন্তু বিরোচন পার্টটাতে একটু সময় লাগবে, ওখানে একটু নোট করে পড়তেও সময় লাগে। কিন্তু ওখানে কীভাবে পড়বেন আমি বলি, ওখানে পড়ানো কমানোর একটা উপায় আছে, সেটা হলো সব না পড়ে যে সমস্ত বাগধারা আপনি পারেন না, যে সমস্ত সমস্যার শব্দ, বিপরীতার্থক শব্দ আপনার অজানা, সেগুলোই শুধু পড়ুন, নোট করুন। আমরা কিন্তু সব পড়তে চাই নো, যেগুলো আপনার কাছে মনে হচ্ছে পরীক্ষায় আসতে পারে, একটু ডিফিকাল্ট আছে, সবাইকে দিলে মানুষ কনফিউশনে পড়ে যায়, সেই রকম প্রশ্নগুলোই পড়ুন। পড়ার জিনিস তো আপনার পড়ার কোনো প্রয়োজন নেই, তাই না? আপনি তো এতকাল পড়াশোনা করে এসছেন। সো যে সমস্ত ডিফিকাল্ট, একেবারেই ডিফিকাল্ট, সেগুলোই পড়ুন। সো দ্যাট উইল বি মাই সাজেশন। ওকে, তাহলে এইভাবে বাংলা খুব সহজে শেষ করে ফেলা যায়। এরপর আসুন ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেখুন এলিজাবেথান পিরিয়ডের আগের যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাংশন পিরিয়ড বা রেনেসান্স পিরিয়ড, এখানটায় আসলে অত বেশি প্রশ্ন আসে না, তাহলে ওইখানটা আপনি স্কিপ করতে পারেন। ওখানে শুধু একটু পড়ে নিলেন যে প্রথম সাহিত্যগুলো দান্তে সম্পর্কে একটু, দান্তে, ক্যাডমন, এই দুজনকে একটু যদি পড়লেন তো পড়লেন, না পড়লেও সমস্যা নাই, একটু জেনে নিতে হবে তাদের সাহিত্যকর্মগুলো। আপনার মেইন পড়া শুরু হবে এলিজাবেথান পিরিয়ড থেকে, ঠিক আছে? এলিজাবেথান পিরিয়ডে আপনারা শেক্সপিয়ারকে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে ওখানে বেশি সময় দেবেন, বুঝতে পারছেন? যেখানে ইম্পর্টেন্স সেখানে সময় দিতে হবে। তারপর রোমান্টিক পিরিয়ডের সমস্ত লেখকই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে ভালো করে পড়বেন। তার মানে এলিজাবেথান পিরিয়ড আর রোমান্টিক পিরিয়ডকে সবচাইতে গুরুত্ব দিয়ে ইংরেজি সাহিত্যে পড়তে হবে, এটা গেল। এরপরে দেখুন তারপরে যদি আপনারা যান জন ডন, জন মিল্টন, জর্জ বার্নার্ড শ, আর্নেস্ট হেমিংওয়ে আর চার্লস ডিকেন্স, এই যে আমি 5 জনের কথা বলছি, এই 5 জনের সাহিত্যকর্ম থেকে আপনি ধরে নেন 3টা এমসিকিউ আসবে, 3 থেকে 4টা। তাহলে এই 3 থেকে 4টা আপনার ভালো করে মানে এই 5টা রাইটারকে একেবারে ইন ডেপথ পড়তে হবে, তাদের সাহিত্যকর্মগুলোর চরিত্র সম্পর্কেও পড়তে হবে, আর এর সাথে যুক্ত করবেন শেক্সপিয়ার। এই 6 জনকে যদি পড়েন দেখবেন যে আপনার পড়া মোটামুটি 30 বা 40% হয়ে গেছে ইংরেজি সাহিত্যে। আর এই 2টা পিরিয়ড যদি পড়েন তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, ওকে, পোস্ট মডার্ন পিরিয়ড, এইগুলো, অগাস্টান পিরিয়ড। এই যে 4-5টা পিরিয়ডগুলো বলছি, এই পিরিয়ডগুলো থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের সাহিত্যকর্ম এবং তাদের সাহিত্যকর্মের নামগুলো শুধু পড়লেই হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে দেখুন কত সহজে পড়া কমিয়ে ফেলা যায়। আর মোটের উপর আপনাকে ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ সেটাকে একটু মনে রাখতে হবে, কত সাল থেকে কত সাল এবং কোন কোন লেখক কোন যুগ বিভাগের মধ্যে আওতায় পড়ে, শুধু নামগুলো এটা একটু পড়তে হবে, তাহলে দেখবেন যে শেষ। আর এর সঙ্গে পড়তে হবে লিটারারি টার্মগুলো কি, যেমন মেটাফোর কি, সিমিলি কি, ঠিক আছে, অক্সিমরন কি, প্যারাডক্স কি, ক্লাইম্যাক্স কি, ব্যাথস কি, এই জিনিসগুলো, অর্থাৎ লিটারারি টার্ম যতগুলো আছে, পান কি, সো এই জিনিসগুলো। সো আমরা যদি এখন আমি একটু বলে দিই, যেহেতু সাজেশন দিচ্ছি যে এই পিরিয়ডগুলো ছাড়াও বাকি পিরিয়ডগুলোতে কোন কোন লেখক গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি দি অগাস্টান পিরিয়ড, অগাস্টান পিরিয়ডে আপনারা পড়বেন ড্যানিয়েল ডেফো, তারপর হলো জোনাথন সুইফট, ওনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, উইলিয়াম কনক্রিফ, তারপরে আপনারা পড়বেন
আলেকজান্ডার পোপ, ওনাকে গুরুত্বপূর্ণ। তারপর হলো স্যামুয়েল রিচার্ডসন, এই কয়েকজন। আবার এইজ অফ সেন্সিটিভিলিটিতে আপনারা পড়বেন হেনরি ফিল্ডিং, ওনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে হলো স্যামুয়েল জনসন, ওনার বই নাম জানতে হবে। থমাস গ্রে, তারপরে হলো উইলিয়াম ব্লেক, ওনাকে গুরুত্ব দিতে হবে। আর আপনারা যদি ভিক্টোরিয়ান পিরিয়ডে যান, ভিক্টোরিয়ান পিরিয়ডে গুরুত্বপূর্ণ লেখকদের একটা লিস্ট আমি বলছি, শুধু এদের সাহিত্যকর্মের নাম জানলেই হবে। যেমন লর্ড আলফ্রেড টেনিসন গুরুত্বপূর্ণ, তারপর হলো এডগার অ্যালান পো গুরুত্বপূর্ণ, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি গুরুত্বপূর্ণ, রবার্ট ব্রাউনিং অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারপর চার্লস ডিকেন্স তো বলেইছি আগেই। তারপরে বিশেষ করে পড়বেন কার্ল মার্কস, জর্জ এলিয়ট, লিউ টলস্টয়, হ্যাঁ। তারপরে আপনাদের পড়তে হবে থমাস হার্ডি সম্পর্কে, তারপরে ম্যাক্সিম গোর্থি, আর্থার কোনান ডয়েল, হ্যাঁ, ওয়াল্ট হুইটম্যান, ফিওদর দস্তয়েভস্কি, এই কয়েকজনের লেখা পড়লেই আপনার কাজ শেষ। আবার আপনারা যদি মডার্ন পিরিয়ডে যান, মডার্ন পিরিয়ডে আপনারা এই যে হেনরিক ইবসেন, ওনার বই, একটা বই ডলস হাউস, ওটা পড়তে হবে। তারপরে হলো সিগমন্ড ফ্রয়েড, তারপরে হলো ও হেনরিকে অনেক গুরুত্বপূর্ণ, ওনার বই পড়তে হবে। ডাব্লিউ.বি. ইয়েটস, আর ডাব্লিউ.বি. ইয়েটস হলো এই অ্যাডওয়ার্ডিয়ান পিরিয়ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে জর্জিয়ান পিরিয়ডে এসে দেখি কারা। জর্জিয়ান পিরিয়ডে আপনারা পড়বেন উইলিয়াম সমারসেট মম, ওনার বই। আপনারা পড়বেন ইএম ফ্রস্টারের বই। আপনারা পড়বেন ডি.এইচ. লরেন্সের বই, ঠিক আছে, জেমস জয়েসের বই। তারপর হলো টি.এস. ইলিয়ট, ওনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই তো, আর পড়া শেষ। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আর্নেস্ট হেমিংওয়ে, জর্জ অরওয়েল, তারপর হলো উইলিয়াম গোল্ডিং, ঠিক আছে, উনি গুরুত্বপূর্ণ। তারপরে হলো স্যামুয়েল ডাইলান থমাস গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি পোস্ট মডার্ন পিরিয়ডে যান, পোস্ট মডার্ন পিরিয়ডে আসলে গুরুত্বপূর্ণ কেউই নয়, সবাইকে একটু জাস্ট দেখতে হবে। বিশেষ করে যদি বলি টনি মরিসন, তারপরে হলো অনিতা দেশাই, সালমান রুশদি, তারপরে হলো অরুন্ধতী রয় গুরুত্বপূর্ণ, জেকার রলিং গুরুত্বপূর্ণ, তারপরে হলো তাহমিমা আনাম, এরাই। সো আমি যদি বলি তাহলে এই যে সংক্ষিপ্ত করে নামগুলো বললাম, এই নামের লেখকদের শুধুমাত্র তাদের সাহিত্যকর্মগুলোর নাম মনে রাখলেই হবে এবং কোনটা কী ধরনের সাহিত্যকর্ম তা জানলেই হবে। তবে এই যে সমস্ত লিস্ট আমি এখানে বলেছি, এই লিস্টটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে এদের ভিতরে একটু পড়াশোনা করবেন, সাহিত্যকর্মগুলো নাড়াচাড়া করবেন। বিখ্যাত কবিতাগুলো আপনারা একটু গুগলে ইউটিউবে সার্চ দিয়ে রেসিটেশন দেখবেন, আবৃত্তি দেখবেন, বারবার দেখবেন, তাহলে হবে কি আপনার পড়া হয়ে যাবে, পড়ার প্রেশার অর্ধেক কমে যাবে। সো এভাবে করে ইংরেজি সাহিত্যটা পড়লেন। এরপরে আমি যদি বলি ইংরেজি গ্রামারের ব্যাপারটা, ইংরেজি গ্রামারে দেখুন আসলে পড়ার অনেক কিছুই আছে, তবে কি বিষয়কে গুরুত্ব দিতে হবে সেটাই বলি। প্রথমত আমরা জিরান্ট কি, পার্টিসিপল কি, এই বিষয়গুলো ভালো করে পড়বেন। কমপ্লিমেন্ট কি, এই বিষয়গুলো পরীক্ষায় আসে, অনেক আসে, মানে আসবেই একটা এমসিকিউ। তারপরে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, অনেক আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হলো ফ্রেজ আর ক্লজ কি, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ আর ক্লজ, দেখবেন এই তিনটে টপিক যদি পড়েন দেখবেন যে 2 থেকে 3টা এমসিকিউ আপনি পেয়ে গেছেন। এরপরে আপনারা অবশ্যই টেন্স মাথায় রাখবেন, কারণ টেন্স দিয়ে আপনাদের পিন পয়েন্ট এদের কারেকশন দিয়ে রাখে, ঠিক আছে। আবার প্যারালেলিজম, এটা থেকেও প্রশ্ন আসে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিসিএস প্রিলিতে সেটা হলো ভোকাবুলারি। আপনাকে সিনোনিম অ্যান্টোনিম তো দেবেই, একটা না 2টা। তারপরে আপনাকে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পারতে হবে, বিশেষ করে কোয়াসিভ প্যাসিভ পার্টটা ভালো করে পড়বেন, তাহলে ওই জায়গাটা একটু বেশি ফোকাস দেবেন, ঠিক আছে। অ্যাক্টিভ প্যাসিভের যেগুলো ইররেগুলার ফরম্যাট আছে সেগুলোই পরীক্ষায় আসে। তারপর হলো আপনার পার্ট অফ স্পিচ তো পড়তেই হবে, পার্ট অফ স্পিচ দিয়ে আসবেই, একটা সেন্টেন্স দিয়ে ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলবে যে এটা কোন পার্ট অফ স্পিচ। তারপরে বিশেষ করে পড়বেন জেন্ডার, হ্যাঁ, ম্যাসকুলিন টু ফেমিনিন, নিউটার, এই যে আপনাকে কঠিন ওয়ার্ড দিয়ে বলবে এটার ম্যাসকুলিন কি, এটা ফেমিনিন কি, অর্থাৎ মনে রাখবেন সহজগুলো দেবে না ওখানে, যেখানে সবচেয়ে কঠিনগুলো বই থেকে খুঁজে কঠিনগুলো বার করবেন, ওই কঠিনগুলোই কিন্তু আসে, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন দেখবেন। তাহলে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আপনি যদি এই জিনিসগুলো দেখেন তাহলে অটোমেটিক্যালি আপনার একটা ভালো প্রিপারেশন হবে, আমি নিঃসন্দেহে বলতে পারি। সো পড়ার প্রেশার কমিয়ে ফেলার জন্য এইভাবে পড়বেন। দেখুন আমার 4টা বিসিএস প্রিলি পাস করার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি এই জিনিসগুলো বলছি, ঠিক আছে। সো আমরা এরপরে চলুন আমরা একটু জিকেতে যাই। প্রথমে বাংলাদেশ বিষয়াবলীতে আসি। দেখুন বাংলাদেশ বিষয়াবলীতে পড়ার কিন্তু অনেক কিছুই আছে, তবে কিন্তু একটু সিলেক্টিভ হতে হবে। যেমন আপনি যদি প্রথমে ইতিহাসের দিকে যান, আপনি কিন্তু 1905 অর্থাৎ বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1971 এই অংশটাকেই যদি সবচাইতে গুরুত্ব দিয়ে পড়েন
তাহলেই কিন্তু আপনার সবচাইতে ভালো প্রস্তুতি হবে ইতিহাস অংশে। তাহলে এখানে আবার গুরুত্ব দেবেন কি, বঙ্গভঙ্গ রদ, তারপরে হলো স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট, তারপরে হলো মোরলি মিন্টো সংস্কার আইন, ঠিক আছে, তারপরে হলো 1937 সালের ভারত শাসন আইন, এই জিনিসগুলো, তারপরে হলো মন্ত্রী মিশন, তাই না, তারপরে হলো ভারত পাকিস্তানের জন্ম, ঠিক আছে, তারপর আপনার হলো যুক্তফ্রন্টের নির্বাচন 54 সালে, তারপরে হলো আপনার আইয়ুবের শাসন আমল, হ্যাঁ, মার্শাল ল 57 সাল, সামরিক শাসন 58 সাল, তারপরে হলো আপনার 62 সালের শিক্ষা কমিশন আন্দোলন, তারপরে হলো 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে হলো 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের ডিটেলস ইতিহাস। তো এই অংশগুলোকে এভাবে করে যদি আপনি পড়েন, আর পড়ার চাপটা কমাবেন কীভাবে, পড়বেন হলো বোর্ড বই থেকে, একেবারে লেটেস্ট যে নবম দশম শ্রেণীর যে ইতিহাস বইটা আছে ওইখান থেকে পড়বেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার পড়ার প্রেশার কিন্তু কমে যাবে। আর এইখান থেকে এইভাবে করবেন। আর তার পিছনে যদি যাই, 1905 সালের আগে ব্রিটিশদের সময়কালে ব্রিটিশদের বিভিন্ন বিষয়ে অবদান, বিশেষ করে বিভিন্ন লর্ড ছিলেন, তো এক এক লর্ড কী কী বিষয়ে করে গেছেন, বিশেষ করে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, সূর্যাস্ত আইন, এই জিনিসগুলো ভালো করবো পড়বেন, ঠিক আছে। সো ওইখানকার হিস্ট্রির ক্ষেত্রে ওই লর্ডদের কাজগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। আর তারও আগে যদি যাই, মুঘল শাসন আমল, সুলতানি আমল, তারপরে হলো সাম্রাজ্য সেন আমল, তারপরে হলো অন্যান্য যে হিস্ট্রি, ওই হিস্ট্রির ক্ষেত্রে মাথায় রাখবেন বিভিন্ন ডিনাস্টি, হ্যাঁ, সাম্রাজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা কে এবং সর্বশ্রেষ্ঠ কে, যেমন পাল রাজাদের মধ্যে প্রথম কে ছিলেন, সর্বশ্রেষ্ঠ কে ছিলেন, আবার প্রথম সাম্রাজ্য কার, চন্দ্রগুপ্ত মৌর্যের। তো এই সিকুয়েন্সিয়ালি ওই জায়গাগুলোতে শুধু এই হিস্ট্রি জানলেই হবে যে কোন শাসন আমলে কে সবচেয়ে বেস্ট ছিল, কোন ডিনাস্টিটা কার আগে কে পর, এইটুকু জানলেই আপনার কাজ শেষ। আর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো এই জায়গাটায়, সেটা হলো প্রাচীন যে আমাদের জনপদ ছিল, হরিকোয়েল সমতট, পুন্ড্র, তারপর হলো বরেন্দ্র, এগুলোর জিওগ্রাফিক্যাল যে বিস্তৃতি কোন জায়গা জুড়ে সেগুলো ছিল বর্তমানের সঙ্গে ওইটা কানেক্ট করতে হবে। সো এটাও কিন্তু আপনারা ওই ইতিহাস বইটাই পাবেন। অর্থাৎ জিকের জন্য সবচেয়ে বেস্ট বই হবে আপনারা যদি বোর্ড বইটা পড়েন, নবম দশম শ্রেণীর ইতিহাস বইটা শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট একটু করে দেখে গেলেন, ঠিক আছে। এর পাশাপাশি আপনাকে পড়তে হবে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের সব পড়ার দরকার নাই, সংবিধান প্রণয়নের ইতিহাসটা ভালো করে পড়বেন। তারপর সংবিধানের যে 153টা অনুচ্ছেদ, শুধু অনুচ্ছেদের নামগুলো আগে পড়ে যাবেন, যে 1 নম্বর অনুচ্ছেদ এই, 2 নম্বর অনুচ্ছেদ এই, 3 নম্বর অনুচ্ছেদ এই, একবার করে রিডিং পড়ে যান, বাস, প্যারান চাপ নেওয়ার দরকার নেই। তারপরে সংবিধানের যে সংশোধনীগুলো হয়েছে, তো সংশোধনীগুলো সব পড়ার দরকার নেই, আমি একটু আপনাদের কমিয়ে দিই। দেখুন, প্রথম যে সংশোধনীগুলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা সংশোধনী খুব ভালো করে পড়বেন। তারপরে আপনাদের দ্বাদশ সংশোধনী, ত্রয়োদশটা বাদ, চতুর্থদশ, পঞ্চদশ, ষোড়শ আর সপ্তদশ, মানে সর্বশেষ সংশোধনী সহ এইগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে আপনার পঞ্চদশ সংশোধনী সবচেয়ে ভালোভাবে পড়বেন। পঞ্চদশ সংশোধনী, অষ্টম সংশোধনী, দ্বাদশ সংশোধনী, আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ সংশোধনী, এই যে সংশোধনীগুলো আছে সংবিধানের, এইগুলার বিষয়বস্তুগুলো ভালো করে পড়বেন, যে কি করা হয়েছে এই সংশোধনীগুলোতে। আবার সংবিধানের মূল অনুচ্ছেদগুলো যেগুলো পরীক্ষায়, বিগত বছরের পরীক্ষায় এসছে, সেই সংবিধানের অনুচ্ছেদগুলোই ভালো করে পড়বেন। বিশেষ করে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, এই 3টা যে আমার অধ্যায় রয়েছে বাংলাদেশের সংবিধানে, সেই 3টা অধ্যায়ের অনুচ্ছেদগুলো সবগুলাই গুরুত্বের সাথে পড়বেন। আর এরপরের যে অধ্যায়গুলো আছে সেগুলো সিলেক্টিভ, কিছু কিছু সংবিধান যেগুলো অনুচ্ছেদ যেগুলো বারবার আগের পরীক্ষা এসছে ওগুলোই শুধু তাতেই হবে। এভাবে কিন্তু সংবিধান পড়ে ফেলা যায়। আর আরেকটা জিনিস পড়তে হবে, রাষ্ট্রের গঠন। তারপরে আপনার যে আইন বিভাগ, বিচার বিভাগ, আমাদের রাষ্ট্র 3টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একটা হলো আইনসভা, একটা হলো নির্বাহী বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। তাহলে এদের যে কার্যক্রম বা ফাংশন সংবিধান অনুযায়ী, সেটা কিন্তু আপনারা জানলেই কিন্তু এখানে অনেকাংশে পড়া শেষ। আর বাংলাদেশ সরকার বর্তমান প্রেক্ষাপটে কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে, কিংবা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যে ইকোনমিক ডাটা, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 যেটা সর্বশেষ এসছে, সেটার থেকে যদি আপনার ইকোনমিক ডাটাগুলো পুরো বইটা একবার যদি এইভাবে করে উল্টান, তাহলে কিন্তু আপনার সব জানা শেষ। তাহলে এভাবে করলেই আপনার বাংলাদেশ জানা শেষ হয়ে যায়। আর জানতে হবে ইন্টারন্যাশনাল, এরপর
ইন্টারন্যাশনালে আপনারা কী কী পড়বেন আমি বলি। ইন্টারন্যাশনালে সবচেয়ে ভালো করার উপায় হলো নিয়মিত পত্রিকাটা পড়া। আপনি যদি নিয়মিত পত্রিকা পড়ে আন্তর্জাতিক পাতাটা একটু খোঁজখবর রাখেন যে বিশ্বব্যাপী কী হচ্ছে, তাহলে দেখবেন 2 থেকে 3টা এমসিকিউ হয়ে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে প্রাধান্য দেবেন। ইউক্রেন রাশিয়ার বিভিন্ন শহরগুলোর নাম মনে রাখতে হবে। এর পাশাপাশি মিয়ানমারে যেহেতু এখন বিদ্রোহ ঘটছে, সেখানকার কন্ডিশন, সেখানকার বিদ্রোহী গোষ্ঠীদের নাম মনে রাখতে হবে। তারপর ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়েও কিন্তু এমসিকিউ হতে পারে। যেসব ইস্যু নিয়ে প্রশ্ন হতে পারে সেসব ইস্যুগুলো নিয়েই কিন্তু বেশি পড়াশোনা, বা ওখানকার হিস্ট্রিটা একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, যে ওখানে যে সংঘাত হচ্ছে ওখানকার ব্যাকগ্রাউন্ডটা কী, হিস্ট্রিটা কী, ঠিক আছে। আবার পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য ভারতের ইতিহাস, তাদের পলিটিক্যাল হিস্ট্রি, তাদের জিওগ্রাফি একটু আমাদের জানতে হবে। আবার সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের হিস্ট্রি, নির্বাচন কীভাবে হয় সে সমস্ত জিনিসগুলো একটু জানতে হবে। সো এই বিষয়গুলো। আবার আমরা যদি ওয়ার্ল্ড হিস্ট্রি বলি, তাহলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রিটা আপনার জানতে হবে, সবচাইতে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে স্নায়ুযুদ্ধ, এবং বিশেষ করে আপনাকে পড়তে হবে কীভাবে জাতিসংঘ গঠিত হলো, জাতিসংঘের আগে লিগ অফ নেশনস ছিল, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। আর তারপরে পড়তে হবে নেটো, নেটো কীভাবে গঠিত হলো, নেটোর পরবর্তীতে আবার ওয়ারশো কীভাবে গঠিত হলো, এই হিস্ট্রিগুলো। আর নেটো ওয়ারশো পারস্পরিক দ্বন্দ্বের ফলে নেটো কীভাবে তার সদস্য সংখ্যা বাড়ালো, তারপর ইইউ কীভাবে তৈরি হলো, তারপর ইইউ কীভাবে আবার ইইউ থেকে আবার আমাদের মানে ইউকে বের হয়ে গেল। সো এই বিষয়গুলো, আমার কথা বুঝতে পারছেন, এই বিষয়গুলো পড়লেই হবে। আবার চীন নিয়েও একটু পড়াশোনা করতে হবে, চীন ভারতের মধ্যে যে দ্বন্দ্ব, এক্ষেত্রে তাদের কোথায় কোথায় দ্বন্দ্ব রয়েছে, সো এই বিষয়গুলো নিয়ে একটু পড়তে হবে। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ পড়তে হবে। ওয়ার্ল্ড ম্যাপে দেখতে হবে যে বিখ্যাত পাহাড়, পর্বত, নদী, নালা কোথায় অবস্থিত, বিশেষ করে প্রণালীগুলো, কোন প্রণালী কাকে সংযুক্ত করেছে। এই যে আমি বিষয়গুলো বললাম না, এই টপিকগুলো যদি আপনি নোট করে করে বারবার একটু পড়েন না, অটোমেটিক্যালি হয়ে যাবে। আবার আমাদের যে গেরিলা সংগঠন, দেখুন বিশ্বজুড়ে কিন্তু অনেক গেরিলা সংগঠন অ্যাক্টিভ, তো কোন গেরিলা সংগঠন কোথায় অবস্থিত, হ্যাঁ কোথায় অ্যাক্টিভ, সেগুলো একটু যদি জানেন। তো আবার গোয়েন্দা সংস্থা, পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা, কোন দেশের গোয়েন্দা সংস্থা, শুধু নামগুলো যদি একটু পড়েন তাহলেও কিন্তু আপনার ডেপথ নলেজ হয়ে যাবে, ঠিক আছে। আর একটু পড়তে হবে, সেটা হলো বৈশ্বিক প্রাচীন সভ্যতার ইতিহাস, যেমন মেসোপটেমিয়া সভ্যতা, মিশর সভ্যতা, ঠিক আছে, আপনার ইন্দাস ভ্যালি সভ্যতা, কোথায় কোন সভ্যতা গড়ে উঠেছিল, এই যে বিষয়গুলো বললাম না, এগুলোই যদি পড়েন বাস শেষ। আরেকটা জিনিস পড়তে হবে, বর্তমান ইন্টারন্যাশনাল সংগঠনগুলো, যেমন ইউএনের অনেক অঙ্গ সংগঠন রয়েছে, তা এছাড়াও আরও কিন্তু অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, তো এদের হেডকোয়ার্টারগুলো কোথায়, হ্যাঁ। তারপর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আমরা যাদেরকে বলি, সো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ভিতরে কী কী আছে, সো এদের সংগঠনগুলো কি, আবার এই সংগঠনগুলোর বর্তমান চিফ এর নাম কি, এগুলো যদি একটু পড়াশোনা করেন দেখবেন যে আপনার পড়া শেষ। সো এই যে আপনার ভিতরে একটা ক্লিয়ার একটা বাউন্ডারি থাকবে, তাহলেই আপনার পড়াটা কি থাকবে, মনে থাকবে, পড়াটা সহজ হবে। এরপর চলুন আমরা দেখি ম্যাথ ও মেন্টাল এবিলিটি। আমি বলবো ম্যাথ আর মেন্টাল এবিলিটির ক্ষেত্রে নবম দশম শ্রেণীর, ম্যাথের ক্ষেত্রে বলি, নবম দশম শ্রেণী এর যে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের যত অঙ্ক আছে সবগুলো বসে বসে করে ফেলুন, করে চুপচাপ থাকুন, এবং যতগুলো আপনার রুলসগুলো আছে সেই রুলসগুলো যদি একটু নোট ডাউন করেন দেখবেন যে আপনার হয়ে গেছে। বিশেষ করে আমি একটু ম্যাথের ক্ষেত্রে বলি যে কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দেবেন। আপনি যদি বীজগণিত পড়েন, বীজগণিতে আপনারা দেখবেন যে ত্রিকোণমিতির ক্ষেত্রে উচ্চতার নির্ণায়ক সূত্র আছে, যে কিভাবে নদীর প্রশস্ততা ব্যবহার করে নদীর তীরে একটা বিল্ডিংয়ের উচ্চতা মাপা যায়, কিংবা উন্নতিকোণ অবনতিকোণ দিয়ে অঙ্ক আছে। সো ওই জায়গাটায় ওই অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে। এটা গেল। তারপর হলো আপনাকে ওই যে ত্রিভুজ সম্পর্কিত অঙ্কগুলো দেবে, ঠিক আছে। তারপর আপনি যদি পাটিগণিতের দিকে আসেন তাহলে সরল সুদ কষার অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ হবে, খুব গুরুত্বপূর্ণভাবে ওগুলো আসবে, ঠিক আছে। তারপর যদি আপনারা অনুপাত সহানুপাতের দিকে যান, অনুপাত সহানুপাত দিয়ে আপনাকে অঙ্ক দেওয়া হবে। আবার আপনি যদি সম্ভাবনার দিকে যান, সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, এগুলো অনেক গুরুত্বপূর্ণ টপিক, এগুলো থেকে অনেক অনেক প্রশ্ন আসে। এই টপিক ওয়াইজ কিন্তু বেশি বেশি পড়বেন, এটাও কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে। এর পাশাপাশি আপনারা যদি ইয়ের দিকে যান, সেটা হলো যে হায়ার ম্যাথের দিকে যান, দেখবেন যে ওখানে আপনার স্থানাঙ্ক জ্যামিতি খুব গুরুত্বপূর্ণ, বেশি বেশি অনেক আসে স্থানাঙ্ক জ্যামিতি। সো স্থানাঙ্ক জ্যামিতিটা ভালো করে পড়বেন। জটিল সংখ্যা এই জিনিসগুলো আসে না, অর্থাৎ যে আপনার একটু বিবিধ বছরের প্রশ্নগুলো দেখবেন, জ্যামিতি অনেক আসে আপনার, বিশেষ করে পরিমিতিতে তো থাকবেই, মানে পরিমিতি ছাড়া কিন্তু চাকরির প্রশ্নই হয় না, এরকম একটা অবস্থা। বৃত্ত, তারপরে হলো চতুর্ভুজ, ত্রিভুজ, কীভাবে এগুলো ক্ষেত্রফল, এরিয়া নির্ণয় করতে হয়, পরিমিতি খুব ভালো করে পড়বেন। এরপর আসুন মেন্টাল এবিলিটি।
মেন্টাল এবিলিটির ক্ষেত্রে সচরাচর যে টপিকগুলো আসে সেগুলোই বারবার রিপিটেশন আসে, ঠিক আছে। বিশেষ করে দিক নির্ণয় করতে পারাটা, হ্যাঁ। তারপর মেন্টাল এবিলিটির ক্ষেত্রে আপনাকে আসলে মেন্টাল এবিলিটির আমি শর্টকাট বলা খুব কঠিন। বিশেষ করে ওখানে কিন্তু কিছু এমন চিত্র দেওয়া থাকবে যেই চিত্রগুলোর ভিতরে কতগুলো আবার হিডেন চিত্র আছে, সেগুলো খুঁজে বের করতে হয়। মেন্টাল এবিলিটিতে সবচেয়ে বেশি আসে ধারা। আপনাকে একটা জটিল ধারা দিয়ে বলবে এর পরেরটা কী হবে, ঠিক আছে। এছাড়াও মেন্টাল এবিলিটিতে আপনাকে পিকচার পাজেল দেওয়া হবে। সো পিকচার পাজেল বেশি বেশি করে সলভ করবেন, একটা দুটা থাকবেই, ঠিক আছে। আবার কিছু ট্রিকি ম্যাথমেটিক্স থাকতে পারে মেন্টাল এবিলিটিতে। আবার মেন্টাল এবিলিটিতে কী হবে, আপনাকে ভুল বানান দিয়ে বলবে এটা কোনটা রাইট সেটা বলুন, ঠিক আছে। সো মেন্টাল এবিলিটিতে পিকচার পাজেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। আবার হিডেন নাম্বার খুঁজে বের করা অর্থাৎ ধারার ক্ষেত্রে এই দুটা জিনিস সবচাইতে বেশি আসে। সো এই জিনিস দুইটা মাথায় রাখবেন। আর বাকি যে ইম্পর্টেন্স যেগুলো বারবার পরীক্ষা আসছে সেগুলো আপনি প্র্যাকটিস করতে থাকুন। আমি একটু ইম্পর্টেন্সের জায়গাগুলো বলছি, যে সমস্ত জায়গায় বেশি পড়তে হবে। এরপর আসুন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। নৈতিকতা, মূল্যবোধ আর সুশাসনে দেখুন প্রত্যেকটা এই যে নৈতিকতা বলতে কি বোঝায়, এই নৈতিকতার ডেফিনেশন, হ্যাঁ, বিখ্যাত পণ্ডিত মানুষজন যারা তারা কিন্তু ডেফিনেশন দিয়েছে। তাহলে উক্তিগুলো পড়তে হবে যে নৈতিকতা সম্পর্কে অমুকে কী বললো, আবার মূল্যবোধ সম্পর্কে অমুকে কী বললো, সুশাসন সম্পর্কে অমুকে কী বললো। দেখবেন যে সুশাসনের সংজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, দিয়েছে ইউএনডিপি, সবাই দিয়েছে। তাহলে কে সংজ্ঞাগুলো দিয়েছে সংজ্ঞাগুলো নোট করবেন। তারপরে কি করবেন, এগুলোর কিছু বেসিস আছে, ভিত্তি আছে, প্রকারভেদ আছে, থিওরি আছে, সেগুলা বই থেকে পড়ে ফেলবেন। তারপরে এগুলো বোঝার চেষ্টা করে অ্যাপ্লাই করার জন্য যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন পড়াশোনা অনেক কম। আবার সুশাসনের ভিত্তি কয়টা, হ্যাঁ, কী কী বিষয়, কয়টা বিষয়ের উপর সুশাসন নির্ভর করে, এগুলা ইউএনডিপি বলেছে এই কয়েকটা, তারপর ওয়ার্ল্ড ব্যাংক বলেছে এই কয়েকটা। তাহলে এগুলো নোট করে পড়ে ফেলবেন, ঠিক আছে। তাহলে এগুলো যদি টপিক ধরে ধরে একটু পড়েন এবং একটু গুগল সার্চ করেন, দেখবেন যে পড়া গেছে অনেক কমে। গাইড বইয়ের পুরাটাই পড়তে যাবেন না, এটা হলো ফ্যাক্ট। জিনিসটা সম্পর্কে আপনার নলেজটা ক্লিয়ার করার জন্য যতটুকু পড়তে হয় ততটুকুই। আর বিখ্যাত ব্যক্তির কোটেশন পড়তে হবে। বিখ্যাত ব্যক্তির কোটেশন একটা দুটো চলে আসবেই। আচ্ছা, এবার যদি আসি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। ভূগোল, পরিবেশ আর দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে শর্টকাট নাই। আমি বলি একটাই শর্টকাট আছে, একটা বই পড়তে হবে। কি বই? নবম দশম শ্রেণীর যদি আপনারা ভূগোল ও পরিবেশ বইটা পুরোটাই পড়ে ফেলেন, দেখবেন যে আপনার এটা সব পড়া হয়ে গেছে। আর বাকি অংশটা আপনি বাংলাদেশ বিষয়গুলোতে অলরেডি পড়ে ফেলেছেন। মনে রাখবেন ভূগোল পরিবেশের ক্ষেত্রে এখন বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেল্টা প্ল্যান, আর হলো আমাদের মুজিব ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যান, এগুলা। আর দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনার চক্রটা ভালো করে পড়বেন, যে দুর্যোগ হওয়ার আগে কী করতে হয়, দুর্যোগের সময় কী করতে হয়, আর দুর্যোগের পরের স্টেপে কী করতে হয়, ঠিক আছে। আর বাংলাদেশের যে দুর্যোগ, সেই দুর্যোগগুলো সম্পর্কে পড়বেন। আবার যদি আসি পরিবেশ, বাংলাদেশের পরিবেশ যে আইন হয়েছে সর্বশেষ, সেই পরিবেশ আইনটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর পরিবেশ সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেগুলো পড়তে হবে। আর ভূগোলের ক্ষেত্রে আসবে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র পড়তে হবে। বাংলাদেশের মানচিত্রে দেখতে হবে যে আমাদের প্রতিবেশী দেশ কারা, কোন দেশ তার কোন কোন রাজ্য, হ্যাঁ, বাংলাদেশের কোন কোন জেলা কোন কোন সীমানায় রয়েছে, বাংলাদেশের সমুদ্র সীমা বাংলাদেশ জিতলো, তো বাংলাদেশের বর্তমানে সমুদ্র সীমার আয়তন কত, ঠিক আছে। তারপর বাংলাদেশের যে ভূপ্রকৃতি 3 প্রকার, টারশিয়ারি হিলস, তারপরে হলো প্লেস্টোসিন টেরেস, তারপরে হলো আপনার হলো ফ্ল্যাট প্লেন। তো বাংলাদেশের যে ভূতাত্ত্বিক যে গঠনটা সেটা পড়তে হবে। তারপর হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত বা পাহাড় কোথায়, তারপর হাওরগুলো কোথায়, ঠিক আছে। আবার নদীর ক্ষেত্রে কোন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করলো, কোন কার শাখা নদীকে, কার উপনদীকে, এই জিনিসগুলো পড়বেন। তারপর এই জিনিসগুলো জিওগ্রাফি, এই জিনিসগুলো পড়লেই হবে। আর ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্ষেত্রে আপনার শুধুমাত্র পৃথিবীর মানচিত্রটা যদি একেবারে নখদে আর পড়ে নিয়ে আসতে পারেন তাহলে বাস কাজ শেষ, তাই না। এই তো, আর কি কঠিন কি আছে। এবার আসুন বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে পড়া কমিয়ে দেওয়ার একটাই ওয়ে, সেটা হলো আপনি যদি নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে একবারে উপর থেকে শেষ পর্যন্ত পুরোটাই যদি পড়ে ফেলেন, দেখবেন যে অটোমেটিকলি এখানে আপনার 60% পড়া হয়ে গেছে। আর বাকি 40% কীভাবে পড়বেন? বাকি 40% যে কোনো একটা ভালো মানসম্মত জর্জ দৈনন্দিন বিজ্ঞান নিয়ে পুরোটাই যদি এদিক থেকে সেদিক পর্যন্ত পড়েন, দেখবেন যে বাকি 20% পড়া শেষ। আর বাকি যে 20% সেটা আসলে কনফিউজিং, সেটাকে আপনি ছেড়ে দিলেও হবে। দেখুন আমাদের টার্গেট হলো 120+ নম্বর পাওয়া। সো 120+ নম্বর পাবেন আপনি যদি এই সব বিষয়গুলোই যদি বারবার পড়েন এবং রিভিশন করেন।
পড়বেন, রিভিশন করবেন, পড়বেন, রিভিশন করবেন, দেখবেন মাত্র 3 থেকে 4 মাস পরে আপনার পড়া শেষ। আর বাকি 2-3 মাস আপনি কি করবেন, জাস্ট রিভিশন করবেন। আপনি 6 মাসের ভিতরেই বিসিএস প্রিলির সব পড়া হয়ে যাবে যদি সিস্টেমেটিক ওয়েতে যান। বাট যদি সিস্টেমেটিক ওয়েতে না যান, 6 বছর পড়ার পরেও আপনার কনফিউশন কাটবে না। 6 বছর পরে আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই বলুন তো, তখন বলবেন যে হ্যাঁ এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে, আপনি কনফিউজড হয়ে যাবেন। দেখুন আপনি যদি কৌশলী হন তাহলেই ক্যাডার হবেন, না হলে আপনি নন ক্যাডার হবেন। কথাবার্তা একদম ক্লিয়ার। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে রাইট ওয়েতে মোটিভেটেড করা, রাইট ওয়েতে নিয়ে যাওয়া। আসলে বিসিএস প্রস্তুতিটা এমন হওয়া উচিত যে আপনি আপনার জীবনে সব কিছু করবেন, তার সঙ্গে সঙ্গে বিসিএস প্রস্তুতি নেবেন। এমনটা নয় যে পড়ে পড়ে পাগল হতে হবে, আসলে একটু কৌশলী হতে হবে। তাহলে বিসিএস প্রিলি যেমন পড়া সম্ভব, আবার বিসিএস প্রিলির সাথে সাথে কিন্তু রিটেনও একসাথে মিলিয়ে পড়া সম্ভব। আমি আরেকটা ভিডিও দিয়েছি যেখানে কিভাবে প্রিলি আর রিটেন একসাথে পড়া যাবে, আপনারা ওইটাও দেখবেন। তাহলে কি হবে, আপনি প্রিলি পড়ার পাশাপাশি রিটেনেও কিন্তু এগিয়ে থাকবেন। সো এইভাবে করে পড়ুন, পড়াশোনা কমিয়ে আনুন, আপনার গণ্ডিটা একটু কমিয়ে নিয়ে এসে পড়াটাকে একটু শক্ত পাকাপোক্ত করুন, তাহলে আপনার অবস্থানটাও পাকাপোক্ত হবে। তো আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ তাহলে আমি মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও তৈরি করার। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।